আজকে ধরেন আজকে ক্ষমতা একটা খালি আমার ফেভারিট গল্পটা একটা বলি, ক্ষমতায় থাকাটা কিরকম। আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টুম্বার এমন, এটা এমন কেন? ও মাই গড, এইটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি? অন্তর্নিহিত কারণ হলো দুটো। একটা হলো যে আপনার মনে আছে কিনা জানি না, আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজনরা বলতো, যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না, তখন বিএনপির লোকজনরা বলতো কিন্তু যে পুলিশ রাইখা আসেন, পুলিশ রাইখা আসেন, তখন দেখবো কার কতটা পাওয়ার আছে। এই যে পুলিশ রাইখা আসেন, এটা হলো কি আপনার বেসিক পয়েন্ট। কামাল ভাই আপনি আমাকে 10টা সেকেন্ড সময় দেন, একটু দর্শকদের ওই ইয়াটা আমি একটু বলে নেই, যে কারণ এই প্রসঙ্গে আপনি এই প্রসঙ্গ শেষ করলে এই প্রসঙ্গে পরের প্রসঙ্গে আসতে হবে, এবং সেইটা আপনি বলার পরে জেনারেল সাখাওয়াত বলবেন। আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করতেছে তারা যাচ্ছে, এবং তারা রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাচ্ছে, আন্দোলন করতেছে। আচ্ছা, এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন, আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না, ছাত্র দল করতে পারবে? পারবে আজকে? ছাত্র দল এরকম একটা মিছিল করতে পারবে আজকে? পারবে না। কেন পারবে না? ছাত্র শিবির পারবে। এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে। হ্যাঁ, শিবির পারবে, কারণ এই সরকার শিবিরকে বেশি, জেনারেল সাখাওয়াত শিবিরকে বেশি ভালোবাসে এখন। ছাত্র জানি না, কিন্তু ছাত্র দল যে পারবে না এটা পারবে না কারণে। ডক্টর হোসেন, আমি আসছি আপনার কাছে আসছি। জি না, এটা বলতে চাইছিলেন জি জেনারেল সাখাওয়াত। না, যেটা আমি বলছিলাম যে এগুলো কোনো পার্টিকুলার ছাত্র দলের জন্য, মানে ছাত্র সংগঠনের ব্যাপার না। যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল, কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ। তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়েছিল এটার মধ্যে। আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে, আমরা নিষিদ্ধ করেছিলাম। এটা একদম ঠিক আছে, কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা রাষ্ট্রপতির পদত্যাগ চায়, রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো, উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে। আমার জবাব হচ্ছে পারবে না। ছাত্রদল পারবে কিনা সেই ব্যাপারে, ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্নের জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পরে আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা জানি না, উনি বলছে পারবে না, কিন্তু আমি বলছি শিবির পারবে, কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইটা কি আপনি একমত? আমি মোটেও একমত না, কারণ আমি অন্তত এরকম কোনো সাইন এন্ড সিম্পটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোনো দলের সাথে বা দলের প্রতি আপনার দুর্বল। এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং গোয়িং এখন কিন্তু জেনারেল সাখাওয়াত আমি শেষ করি, পূর্বতন সরকারের আনডিড গুলো যদি যখন মানে আনডু করার প্রশ্ন আসে তখন কারো না কারোর সাথে মিলবে। আমি যেমন বলি আপনাকে, আমি যখন টক শোতে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি, কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায়, যে তারা যেভাবে চাইছে নির্বাচন হওয়া, আমিও ঠিক সেভাবে বলছি। কিন্তু আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র, আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি, আপনি যেটারই বলেন না কেন। কামাল ভাই আপনি কন্টিনিউ করবেন, আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিতে এইটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন, আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি, যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে। না, পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে, মানে আমি দুইটা জিনিস, আপনি যেহেতু এটা অবতারণা করছেন, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য, কিন্তু এটা ঠিক হয়েছে কিনা, বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা, একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল সাখাওয়াতের কাছে একটু শুনতে চাইব। জি কামাল ভাই। আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের, ওনাদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে, এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, কারণ এটা নিয়ে
আপনি হইচই করতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, যা কিছুই করতেন, তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তী সরকার বলেন, তাদের কাজটা কি, মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকলো কি থাকলো না, এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে? বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে, তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে, হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহরা, ওনারা তুলেছেন, ওনাদের এই যে তোলাটা, এটাকে কিন্তু আমি করছি না, মানে মানে আমি এটাকে অনার করছি। কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? কামাল ভাই কি জটিলতা? এটা আপনি করতে পারতেন শুরুতে। আচ্ছা, এখন শুরুতে করেন নাই, এখন জটিলতা তৈরি হবে মনে বরং আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন, শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন, নিছেন তো রে ভাই। তো এখন এইগুলি যেগুলো হয়েছে, এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না পাওয়া, কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে। কি সমস্যা হবে? মানে পদত্যাগ করবেন আপনি কোন আইনে? কামাল ভাই এখন একমাত্র করাইতে পারবেন গাইড জুড়ে। কামাল ভাই আমি আপনার স্পষ্ট বলি, বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার কোনো জায়গা ছিল না। এখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এই জায়গায় কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে, সাবেক প্রধান বিচারপতি সহ 7 জন মিলা সাইন কইরা এটা ঠিক করে দিছে। এরকম ঠিক আরো 10 বার করে দিবে, অসুবিধা কি? এটা তো প্রধান বিচারপতি এখন আসেন, একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, কি আর হবে? এবং কোন আর সংবিধান তো হবেন আর কি হবে? মানুষের কাছে হাসি। সারা দুনিয়া তো দেখতেছে না, শুনেন, সারা দুনিয়া এখন দেখতেছে। আমি একটা কথা বলি, একটা সময় এমন ছিল আপনি যা করতেন সেটাই বৈধ হইতো, ওইটা প্রথম 7 দিন কেউ দেখতো না, কিন্তু 2.5 মাস পরে এসে যখন আপনি এটা করতে যাবেন, ওই কাদা মাটি যখন থাকে না, যে শেপ দিবেন সেই শেপই হবে, কিন্তু এর মধ্যে মাটি অনেক শুকিয়ে গেছে না। ঠিক আছে, 2.5 মাস আগে আমার মনে হয় না যে এই চেয়ারটার আমার কোনো বদলের দরকার আছে। এখানে এই চেয়ারটা যখন কথা বলে যে আমি আসলে পদত্যাগ দেখি নাই, তখন তো আমার মনে হইতেই পারে যে স্টেবিলিটির জন্য আমার এই চেয়ার দেখি নাই বলেন না। উনি বলছেন যে জিনিসটা, আমি কিন্তু ওইটাকে জাস্টিফাই করি। আমি বলি একটা কথা আপনাকে, দেখেন মতিউর রহমান চৌধুরী উনি আমাদের সিনিয়র, আমার সঙ্গে মনে হয়েছে এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা। মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন, যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো, ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো। এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে প্রসঙ্গটা উঠেছে। এবং সেখানে আপনি এটাও দেখেন, উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই, সত্য হচ্ছে উনি আর নাই। কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কামাল ভাই আপনার মনে হয় না যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে কথাটা বলছেন না, সেটা আপনি বলছেন, এটা অনানুষ্ঠানিক আলোচনা না আনুষ্ঠানিক আলোচনা, রাষ্ট্রপতির দপ্তর থেকে বলতেই পারতো, অফ দ্য রেকর্ড আমার সাথে কথা বলে গিয়ে এগুলি বলছে, ঠিক না? এটা তো বলা হয় না। না, অফ দ্য রেকর্ড বলি, আমি অনানুষ্ঠানিক আমি বলছি এই কারণে, আমি আমার কমন সেন্স থেকে বুঝি, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বুঝি। যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই, তাহলে তো ভাই এটা নিয়ে আমি কালকে আমার পত্রিকাতে বিরাট একটা ইন্টারভিউ ছাপা হইতো। আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম? নো, আমি একা গিয়েছি। না, এটা আপনার ইন্টারপ্রিটেশন আছে, যাই হোক, তবু আপনার ইন্টারপ্রিটেশনটা রাইট। আপনি বলছেন যে অনেক ধরনের বড় ধরনের সংকট কাটানো সম্ভব হয়েছে। আমরা জেনারেল সাখাওয়াতের কাছে একটু জানতে চাইবো যে জেনারেল সাখাওয়াত, কি আর সংকট হতো? আপনারা রাষ্ট্রপতিকে, যিনি বর্তমানে দায়িত্বে আছেন, তাকেই রাখতে চাইলেন কিনা, বা সেটি আপনাদের সিদ্ধান্ত কিনা, বা অন্য কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? শোনেন, এই আমরা তো সবাই মিলে আর দৌড়াইনি এর পিছনে যে 2-3 জন উপদেষ্টা যারা প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করেছেন, করার পরে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি। এবং কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে যে না, এটা তারা চায় না। তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো, আজকে ডেফিনেটলি আলোচনা হয়েছে, এটা বোধহয় আমার মনে হয় ব্রিফিংও হয়েছে, আমাদের মুখপাত্র ব্রিফিং এই কথাটা বলেছে। আলোচনার পরে বলা হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এই বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা চাইছে না এই মুহূর্তে, আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আরেকটা সমস্যা ক্রিয়েট করতে চাই না। ওকে, এটা এবং এটা আমি মনে করি, হ্যাঁ, এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল, নো ডাউট, তাদের কমরেডরা মারা গেছে,
তাদের আপনার সহপাঠীরা মারা গেছে, রক্ত দিয়েছে। তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্টাল হওয়ার, আমি তো নিজেও সেন্টিমেন্টাল হয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশের আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে। তো সেটা হয়, কিন্তু ব্যাপারটা হলো কি সব সময় অনেক কিছু চিন্তা করতে হয়। একটা আমরা যেমন সরকার আছে যেটা আজকে যেটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি দ্রব্যমূল্য, কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি। আপনি দেখেন দারুণ একটা বন্যা হয়েছে, আমি দুবার গেছি সেই জায়গায়, কোমর পানি, বাড়িঘর ভেসে গেছে, হাঁস মুরগি ভেসে গেছে, বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি, মাছ এবং হাঁস মুরগি পালন হয়। ফেনী, কুমিল্লা, তারপরে আপনার ময়মনসিংহের দিকে, তারপরে আপনার সিলেটে। তা এই এলাকাতে তো 35 বছর 40 বছর বন্যা হয়, বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর ফেনী, এবং আমি নিজে গিয়ে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। রাইট। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমি বলি, হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে, এটা আমাকেও হিট করে, কারণ আমিও বাজার থেকে কিনে খাই। তো ডেফিনেটলি বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গাটাতে হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই, অথবা এন্টিসিপেট করতে পারি নাই। ওকে, যেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে। এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু উইন্টার, আমার মনে হয় যে এইটাও ঠিক হয়ে যাবে।